নমস্কার, রিতম বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের মধ্যে এমন এক ব্যক্তিত্ব উপস্থিত, যিনি একাধারে সমাজসেবক, শিক্ষক এবং তার পাশাপাশি রাজনীতিবিদ। ভাবছেন কে তিনি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমাদের মধ্যে উপস্থিত রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের রিতম বাংলার পর্দায়। এর পাশাপাশি আপনাকে অভিনন্দন, আপনি মানুষের রায়ে এবারও জয়ী হয়েছেন এবং সাংসদ হয়েছেন। জগন্নাথ দা, এই যে আপনি একাধারে সমাজসেবক এবং তার পাশাপাশি আপনি শিক্ষক এবং এই যে রাজনীতিবিদ, আপনার এই যাত্রাপথটা যদি একটু আমাদের বলেন। যাত্রাপথ বড় কঠিন, কারণ বাবা মা উদ্বাস্তু হয়ে এসেছিল শূন্য হাতে, সব খুইয়ে। আচ্ছা, দামোদরের চর এলাকায় বাঁকুড়ায় সবচাইতে সস্তায় বন জঙ্গল কিনে চাষযোগ্য করে সেখানে ফসল ফলিয়ে পরবর্তীকালে বন্যার কারণে শান্তিপুরের গ্রামে আরপাড়া গ্রামে বসতি বা জমি কিনে সেখানে বসত বাড়িতে আমি 5 বছর বয়সে চলে আসি। আচ্ছা, আর সেখানে বাবার নিয়মই ছিল ওই জমি চাষবাসের কাজ করে ফসল ফলিয়ে তারপর বাড়তি পড়াশোনা যা কিছু করতে হবে। তার বক্তব্য ছিল যে ভাত রাঁধে সে চুলো বাঁধে, অর্থাৎ তখন এইরকম ছিল, টিউশনের কোনো বালাই ছিল না, নিজের পড়া নিজেই করতে হতো, তার সঙ্গে চাষবাস করে পড়তে হতো। তাই সেইভাবেই মানুষ হয়েছি। সব কাজ, কৃষিকাজ থেকে শুরু করে খেলাধুলার সময় না পেলেও সমস্ত কাজ সেরে অতিরিক্ত সময়ে খেলাধুলার লাইনেও আমি ছিলাম। এবং দেখা গেছে আমি অল ইন্ডিয়া বেসিসে কাবাডিও খেলেছি কল্যাণ ইউনিভার্সিটির হয়ে, ওখানে পড়াশোনা করতে গিয়ে। আবার জিমনাস্টিক্স কোনোদিন স্যারের কাছে ম্যাটে গিয়ে প্র্যাকটিস না করেও নরম কাদা মাটিতে করেও পরবর্তীকালে ইউনিভার্সিটি টাইমে আমি জিমনাস্টিক্সেও চান্স পেয়েছি বিপিএড করতে গিয়ে, একই বছরে 2টো ইভেন্টে। এবং শিক্ষকতার পর ভলিবল খেলা শিখেছি, ভলিবল খেলতাম এবং শিক্ষকতা পেয়ে খেলাধুলার যেহেতু শিক্ষক সেই হিসাবে ফুটবলে রেফারি করতাম, খেলাধুলার সঙ্গেও ছিলাম। পরবর্তীকালে খেলাধুলার সূত্রেই শিক্ষক হয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা, একটা সামাজিক পরিচয়। এবং ছাত্র অবস্থা থেকেই শুনেছেন যে আমি সোশ্যাল ওয়ার্ক করতাম। রাজনীতি পছন্দ ছিল না, সামাজিক সংগঠন করতাম। পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আমি শিক্ষক হওয়ার পরেই যাই এবং সেখানে সংঘের বিভিন্ন দায়িত্ব পালন করার পরে রাজনীতিতে আমাকে কাজ করার কথা বলা হলে আমি প্রাদেশিক দায়িত্ব না নিয়ে আমি যেখান থেকে শুরু করেছি, আমি বুথ থেকে শুরু করি। আর সেখান থেকে আপনারা সকলেই জানেন, সেটা আর নতুন করে বলার কিছু নয়। তাই এইভাবেই জীবন অতিবাহিত করে সেখানে যেহেতু আর্থিক কিছু ছিল না, পাকা ঘর ছিল না, তাই শিক্ষকতা করি। তাদের বাড়িতে পাকা আছে, পাকা ঘর করার জন্য লোন করে আমি একটা বাড়ির জায়গাতেই নিজের নামে করে ব্যাংক লোন নিয়ে বাড়ি করলাম। আচ্ছা, এবং সেখানে সংগঠনের কাজ করি বলে সেখানে অর্থ ইতিমধ্যেই বেশ 20 বছরের চাকরি হয়ে গেছে। পিএফ এর টাকা নিয়ে যেহেতু বাড়িতে পুকুর ছিল, একটা ছোট মাছ চাষ ওখানে শিখিয়ে নিয়ে পরবর্তীকালে মাছ চাষ শুরু করি। আর সেটা করেছি নিজের আর্থিকের জন্য নয়, সংগঠন নিজের পায়ে দাঁড়িয়ে করব। সেই কারণে শিক্ষকতা করেও সংগঠনে কাজ করে আমি দলকে মজবুত করেছি। আর তার সফলতা আমি পেয়েছি বিভিন্ন ইলেকশনে, বিধানসভায়, লোকসভায়, পঞ্চায়েতেও আমি পঞ্চায়েত সমিতি দখল করেছি। পুলিশের সঙ্গে অনেক কিছু লড়াই করে যেটা আমার পঞ্চায়েত সমিতি দখল হয়েছে। সুদূর মেদিনীপুর থেকে মালদা পর্যন্ত আর কোথাও নেই, সেটাও সম্ভব হয়েছে। তাই সংগঠনটাকে ভালোবাসি, কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে, তাই তাদের ভালোবাসা আমার হয়ে তারা কাজ করেছে, তাই আমি এত ভোটে জিততে পেরেছি এবছর। আচ্ছা, মানে এই যে যাত্রাপথটা কিন্তু খুবই একদম মসৃণ ছিল না, বেশ সংগ্রামের ছিল। আচ্ছা জগন্নাথ বাবু, 2019-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম আপনি মাঠে নেমে রীতিমতো 4 ছক্কা হাঁকিয়ে
সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আর 2024-এও তাই। আপনার প্রতিদ্বন্দ্বী ছিল মুকুটমণি অধিকারী। এরপর তার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং 2024-এর লোকসভা নির্বাচনে আপনি ভালো ব্যাটিং করলেন এবং একটা ভালো অঙ্কের ভোটে আপনি জয়লাভ করেছেন। এই যে লড়াইটা কতটা কঠিন ছিল? দেখুন, এই লড়াইটা খুব বেশি কঠিন ছিল না। আমার সবচাইতে বড় কঠিন লড়াই হয়েছে সেটা হচ্ছে 21-এর বিধানসভায়। আচ্ছা, আমি যেখানে সভাপতি ছিলাম, সংগঠনের ভিত মজবুত করেছিলাম, গ্রাসরুট লেভেলে পৌঁছে দিয়েছিলাম, সেই 8টা সিট 8টাই জিতেছে এবং আমাকে বিধায়ক হিসাবে সবচাইতে কঠিনতম জায়গায় দেওয়া হয়েছিল শান্তিপুরে। আচ্ছা, যেখানে অসমঞ্জ দে আমারই স্যার ছিলেন, অধ্যাপক শান্তিপুর কলেজের, প্রচন্ড বাগ্মী, সুন্দর বলতেন এবং তিনি চেয়ারম্যান কাম এমএলএ ছিলেন। নকশালরা তাকে মার্ডার করে দেয়। ভাইটা চাকরি করতেন অজয়তে, সেখান থেকে চাকরি ছেড়ে দাদা স্থান কংগ্রেস করতেন, পারিবারিক পার্টি, সেই জন্য তাকে দেওয়া হয়। তিনি দীর্ঘকাল, তিনি 30 বছরের চেয়ারম্যান, 25 বছরের বিধায়ক। তাদের এই পারিবারিক জায়গায় শান্তিপুর শহরকে আমূল পাল্টে দিয়েছে। আচ্ছা, আর সেখানে আমাকে টিকিট দেওয়া হয়েছিল। আমি টিকিট চাইনি, আমি বলেছিলাম শান্তিপুর বাদ দিয়ে আমাকে দাঁড় করানো। আমাকে শান্তিপুরি পরীক্ষার জন্য দেওয়া হলো। দলীয় সার্ভেতে বোধহয় ওটা হার ছিল, আমাকে দেওয়া হলো। আমি চ্যালেঞ্জ নিলাম। সেই সময় অফিসিয়াল যারা গ্রুপ ছিল তারা জানেন, সবাই দেখেছে, ধন্না দিয়েছিল ক্যান্ডিডেট কোথায় পছন্দ হয়নি বলে। আমি নিজে জিতেছি, অপরকে জিততে সাহায্য করে তাদের সমস্যা মিটিয়ে সেখানে 8-0-তে আমার এলাকায় আমি তৃণমূলকে একদম সাফাই করে দিয়েছি। এই লড়াইটা আরো বড় কঠিন। আর পঞ্চায়েত নির্বাচন জানেন আরো কঠিন হয়েছে। পুলিশের সঙ্গে লড়াই করে আমি সেন্সলেস হয়ে গেছিলাম প্রায়, এবং ওখানে রিপোস্টিং করা হয়েছিল, হসপিটালাইজ হয়ে গেছিল। কয়েক মিনিট পরে উঠে আমার জ্ঞান ফেরার পর আমি আবার অন্য জায়গায় প্রোটেকশন, সেখানে ছুটে গেছি, যেখানে অত্যাচার হয়েছে, কর্মীদের মারধর হয়েছে, সেখানে ছুটে গেছি। আর সেদিনকে সারা দিনই এই নিয়ে ব্যস্ত ছিলাম এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে আমরা রেজাল্ট পেয়েছি, ভালো হয়েছে। পঞ্চায়েত সমিতিও দখল করেছি। আর মুকুটমণি যেদিনকে গেল, আমি জানি ওর রাজনৈতিক বেশ কিচ্ছু নেই, রাজনীতিটা বোঝে না, এবং তাকে ফুলিয়ে পাপিয়ে বাঘ বানানো হয়েছিল, আমাদের কেউ কেউ করেছিল। আচ্ছা, তার কোনো জনপ্রিয়তা নেই। আর কিছু মানুষ রাজনৈতিক, তারা ভেবেছিল ডাক্তার মানুষ, আর সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে বা মিডিয়ায় প্রচার করা হয়েছিল এবার টিকিট মুকুটমণি পাচ্ছে, জগন্নাথ সরকার পাবে। কিন্তু আমার গ্রাসরুট লেভেল, মানুষের মধ্যে সার্ভে, সবকিছুতে আমি এগিয়ে। আর সেই কারণে, এবং আমাদের প্রধানমন্ত্রী, তার কাছে রিপোর্ট সব থাকে, ইন্টেলিজেন্স বাস যারা আছে তাদের রিপোর্টটা একটা কার্যকরী করে। আর সেই হিসাবে টিকিট পেয়ে যাওয়ার পর মুকুটমণি তৃণমূলে যেই ক্যান্ডিডেট হলো, আমি দেখলাম আমার লড়াইটা বরঞ্চ সহজ হয়ে গেল। আমাদের দলের মধ্যে কেউ কেউ ওদিকে যেতে পারে, বেইমানি করতে পারে, তার জন্য প্রোটেকশন নিয়েই, বলা তো যায় না, কিছু অনুগামী চলেও গেছে তার সঙ্গে, তার পেছনে দাঁড়িয়েছে। কিন্তু আমি সেই জায়গাটা, আমার যে মজবুত ভিত যেটুকু আছে, তাকে বেশ করেই আমি আমার মতো নিজস্ব টিম সেট আপ করে এই জয়লাভ, সাফল্য আনতে পেরেছি। এটা একটা লড়াই। তো জগন্নাথ বাবু, আপনার পাশের কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। সেইখানে রানীমা ভোটে দাঁড়িয়েছিলেন এবং এবারে তার পরাজয় হয়েছে। কি মনে করছেন, কোথায় খামতি ছিল? প্রথম দরকার জনসম্পর্ক আর মজবুত সংগঠন। আচ্ছা, যিনি দাঁড়াবেন তার জনসম্পর্ক থাকা উচিত। অতীত জনসম্পর্ক কিছু তার ছিল না। এটা স্বনামধন্য পরিবারের, রাজ পরিবারের, রাজা কৃষ্ণচন্দ্র বংশের, কিন্তু মানুষের সঙ্গে রিলেশনটা তার কম ছিল। ওই নির্বাচনকে দাঁড়িয়ে তার রিলেশন আর সংগঠন, তাদের যদি মতামত না থাকে, যা হয় নির্বাচনের ক্ষেত্রে তাই আমার মনে হয়েছে। কিন্তু কৃষ্ণনগরটা মজবুত সংগঠন ছিল বহুদিন আগের থেকে। ওখানে দুবার আমাদের সত্যব্রত মুখার্জি, জলুবাবু যাকে বলা হয়, তিনি জিতেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এই হাল
কেন হলো, এক সময় আমি এখানে সংগঠন দেখেছি, আমি উত্তরটাই দেখতাম জেলার, আমি অখণ্ড জেলার সাধারণ সম্পাদক ছিলাম, তখন ওই দিকটা সংগঠন সমস্ত কর্মীরা, অনেক কর্মী বসে রয়েছে, তাদের অ্যাক্টিভিটি নেই। যাই হোক, এই যে বসে থাকা বা তাদের অ্যাক্টিভ না করা হয়তো আমাদের দলের কিছুটা দুর্বলতার কারণেই এই রেজাল্ট এসছে, নচেত এটা আসার কথা না। কৃষ্ণনগর অবশ্যই জেতা উচিত ছিল, কারণ ওই জায়গাটা এখন তো অনেক বাতাবরণ বিজেপির পক্ষে ভালো, তাই সে জায়গায় হারা। মহুয়া মৈত্রের নামে কিন্তু বারবার অভিযোগ উঠেছিল, তারপরও কিন্তু বিপুল ভোটে জয়লাভ করলেন তিনি। এখন এই ব্যাপারটা ওখানে চুলচেরা বিশ্লেষণ সংগঠনের যারা আছেন, ওখানকার যারা দায়িত্বে আছেন, পর্যবেক্ষক আছেন, ঊর্ধ্বতন কার্যকর্তা আছেন, তারা বলতে পারবে কেন আমাদের এই রেজাল্টটা হলো। আমারই একটা লোকসভায় ওই কয়েক হাজার ভোটটা কিছু ব্যবধান, এমন কিছু নয়, ওটা আমাদেরই যেটা উচিত ছিল। কেন হারলাম পর্যালোচনা অবশ্যই হওয়া। আচ্ছা, তো জগন্নাথ দা, আপনার কাছে আরো একটা প্রশ্ন রয়েছে আমার। কৃষ্ণগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুন থেকে এইমস দুর্নীতি, আপনার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে এবং আপনি বারবার আক্রান্ত হয়েছেন, সেই ছবিও আমরা দেখেছি বারবার। অতীতে বহুবার আপনি আক্রান্ত হয়েছেন, তারপরও লড়াই ছাড়েননি, রীতিমতো মাটি কামড়ে পড়ে থেকেছে। আপনার লড়াই সম্পর্কে যদি কিছু বলেন একটু। দেখুন, এই ব্যাপারটা এমনই একটা জিনিস, মানুষকে সমাজে দুটো জিনিস নিয়ে একটা বদনাম করতে পারলে কিছু লোক খেয়ে বসবে, এই জন্য ইচ্ছা করে করা হয়। যে অভিযোগ এনেছে এইমস নিয়ে, আমি তাকে চাকরিও দেইনি, সুপারিশও করিনি, কিছুই করিনি, তিনি বলে বসলেন, তাকে কেস করেছে, এখন সে সারেন্ডার করে ক্ষমা চাইছে। এই যে মিথ্যা প্রচার করে আমাকে দামানো, রাজনীতিতে এটা হয় যে উত্থানকে বন্ধ করার জন্য এটা হয়। চাকরি দিয়েছি বলে মিথ্যা ধরে রাতের অন্ধকারে পোস্টার মারলো, কেউ অভিযোগ আনতে পারে না এটা করেছি। যে বদনামগুলো করা হচ্ছে, দেখুন তার ভিত্তি কিছু নেই, কেউ কোনোদিন নিজে অভিযোগ করছে না, এগুলো সবই হচ্ছে পলিটিক্যালি। অন্যভাবে না পারলে, মারামারি তো না পারলে, অনেক সময় বন্ধু বান্ধব আমরা তাকে কুস্তি হতো, তলায় পড়ে গেছে, উঠতে পারছে না, না পেরে তখন রেগে কামড়ে দিচ্ছে, মাংসটা কেটে দিচ্ছে। এই যে ব্যাপার, এটাও রাজনীতিতে, যখন পারে না একটা লোককে কোনো মতে পলিটিক্যালি আটকাতে পারছে না, তো কামড়ে নাও, এই হচ্ছে এদের পলিসি। কিন্তু মানুষের যে বিশ্বাস, সেটা বড়, মানুষের পাশে থাকাটাই বড় জিনিস, আর সেই জায়গাতেই আমি সাকসেস। আচ্ছা জগন্নাথ দা, এবারে তো বাংলায় বিজেপির ফলাফল ঠিক মোটেও ভালো না, গতবার যা ছিল তার থেকেও এবারে সেই মার্জিনটা কমে গেছে এবং সিট সংখ্যা আপনাদের কমেছে। কোথায় পিছিয়ে গেলেন বলে মনে হচ্ছে আপনার? সাংগঠনিকভাবে একটা ব্যাপার তো আছেই, সেইভাবে আমরা সবল হতে পারি, খাতায় কলমে থাকলেও প্র্যাকটিক্যালি ময়দানে যে সংগঠন, সেইটার অভাব আছে। আর যেটা তৃণমূলের আকণ্ঠ দুর্নীতি, প্রশাসনকে রাজনৈতিককরণ, সিভিল কি পুলিশ, দুটো প্রশাসনকেই কবজা করে ফেলেছে এবং এত দুর্নীতির অর্থ তাদের কাছে আছে, তারা, আমার মনে হয়েছে যে সেন্ট্রাল বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে নির্বাচনে কাজ করেনি, ভুয়ো ভোট হয়েছে এবং কাউন্টিংয়ে ভুয়ো অফিসার আমি নিজে আমার কেন্দ্রত হয়েছি, কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এসডিও বলছে আমি জানি না, অবজারভারের কাছে যান, অবজারভার বলছে আরোর কাছে যান। তাহলে অবজারভার আরোর কাছে যেতে বলছে, তার ডালমে কুচ কালা হয়, তাহলে তুমি বাবু কেন কি করতে এসছো? কেন্দ্রীয় তকমাধারী লোক, স্পেশাল অবজারভার দেখার জন্য এসছো, ভুয়ো লোক ঢুকে যাচ্ছে। আই কার্ড, যেটা আই কার্ডের পুরো টোটাল চাই জালিয়াতি, নামে সার্ভিস হোল্ডারের নামে আই কার্ড করা হচ্ছে, সার্ভিস নয় আইপ্যাকের লোক এবং তৃণমূলের লোক কাউন্টিং অফিসার হিসেবে ঢুকে গেছে। চ্যালেঞ্জ জানানো হচ্ছে আপনার আই কার্ড কোথায়? নেই। কেউ আধার কার্ড নিয়ে গেছে, আপনার আধার কার্ড তো সার্ভিস প্রুফ হতে পারে না, নাগরিক প্রুফ হতে পারে, অ্যাড্রেস প্রুফ হতে পারে, সেখানে আই কার্ডে অ্যাড্রেস নেই। তাহলে দেখুন কিভাবে ভুয়ো অফিসার ঢোকানো হচ্ছে এবং অবজারভাররা, ৩-৪ জন অবজারভার, কোনো পদক্ষেপ নেই, তারা তামাশা দেখছে। এইভাবে কাউন্টিংকে তারা প্রভাবিত করেছে। আমাদের অনেক জায়গায় 10, 20, 50 হাজার ভোটে হার হয়েছে,
এই সিটগুলো আমাদের ছিল। এটা টাকার জোরে প্রশাসনকে কবজা করে এই কাজ রেজাল্টকে হেরফের করে দিয়েছে। কি করে ভুয়ো আই কার্ড তৈরি হয়? আই কার্ডটা কি? পরিচিতি। সার্ভিস যিনি করেন তার পরিচিতি থাকবে, সার্ভিস কার্ড থাকা চাই, দেখে আমরা ছবি মেলাবো। এটা কেউ দেখছে না, পর্যবেক্ষক কোনো ভূমিকা নিচ্ছে না। এতেই বোঝা যায় ডালমেক একদম কালা হ্যাই। এইভাবেই বহু জায়গায় হারানো হয়েছে। কিন্তু আমি কাউন্টিং এজেন্টকে এমনভাবে সেটিং করেছিলাম যে পরপর গার্ড, এবং তাদেরকে কেউ ভুল ধরলে আইপ্যাক বা ওখানে টাকার বিনিময়ে যাতে হতে পারে তার পাল্টা আমি পুরস্কার ঘোষণা করেছিলাম। একটা কেউ যদি ধরতে পারে তাকে এত এত রেট দিয়ে দিয়েছিলাম, যাতে কেউ না করতে পারে। একজন যাকে সন্দেহ করছে বিক্রি হতে পারে, তার পেছনে যেমন টায়ার ক্ষয়ে গেলে আর একটা মজবুত টায়ার দিয়ে গ্যাটিস দেওয়া হয়, সেইভাবে নির্দলীয় গ্যাটিস দিয়ে আমি যাতে প্রোটেকশন কোনো ভুল না করে ব্যবস্থা করেছিলাম, যার ফলে তাদের সব চক্রান্ত আজকে ব্যর্থ করে দিয়ে রানাঘাটে এত ব্যবধানে আমি জিততে পেরেছি। জগন্নাথবাবু, এ তো গেল রাজ্যের বিষয়, কিন্তু সারা দেশেও তো বিজেপির ফলাফল গতবারের মতো ভালো হয়নি এবারে। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি আর কি, যে ফৈজাবাদে সেখানেও কিন্তু রাম মন্দিরের মতো একটা এত বড় মেগা ইভেন্ট, তারপরও সেখানে কিন্তু আমরা দেখলাম যে বিজেপি সেভাবে ফলাফল করতে পারে, বিজেপির পরাজয় হচ্ছে। দেখুন, ব্যাপারটা কিন্তু এইরকম নয়। সারা দেশের রেজাল্ট খারাপ হয়েছে, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আমরা সারা দেশে অন্য বারের চাইতেও 19-এর চাইতেও ভালো রেজাল্ট করেছি। কয়েকটা রাজ্যে আমাদের ডাউন করেছে, যেটা আমাদের ব্যাপক সিট ছিল সেখানে আমরা হেরে গেছি, কম পেয়েছি সিট। যেমন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বাংলা। দেখুন, অন্যান্য রাজ্যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে কি দারুণ রেজাল্ট, দক্ষিণে কর্ণাটকে কি রেজাল্ট, কেরল পর্যন্ত আমরা ভালো রেজাল্ট করেছি। তাই ভারতবর্ষের সর্বত্র আমাদের গেন হয়েছে। দুটি রাজ্য, ওখানে কেন চুলচেরা বিশ্লেষণ করা উচিত, কি ভুলের জন্য এটা আমাদের হলো, নিশ্চয়ই আমাদের সাংগঠনিক ভুল। এবার এই শিক্ষা থেকে আমরা আগামী দিন আরো মজবুত সংগঠন করতে পারবো। আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে 50 বছর নয়, এইভাবে যদি আমরা সংগঠনকে আদর্শবাদের উপর ভিত করে আমরা চালাতে পারি, সংগঠন মজবুত করতে পারি, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির বিকল্প আগামী দিন 100 বছরের মধ্যে আসা মুশকিল আছে আমার মনে হয়। তাই আগামী দিন আমরা আরো ব্যাপক রেজাল্ট করব। এই যে কয়েকটি জায়গায় 3টি রাজ্যে রেজাল্ট খারাপ হওয়া আমাদের শিক্ষা দেবে। এই শিক্ষাকে, এই ইতিহাসকে ভিত করে আগামী দিন আমরা শুধরে নিয়ে মজবুত আরো বেশি সিট নিয়ে পার্লামেন্ট বা ভারতবর্ষ শাসন করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, বাংলায় ফলাফল দেখে বিজেপির অনেকেই বলেছেন যে লক্ষ্মী ভান্ডারের মাত্র 1000 টাকায় বিকে গেল বাংলার মানুষ। আপনারও কি তাই মনে হয়? না, একদমই না। কারণ আমি আমার লোকসভার মধ্যে দেখা গেছে বহু এলাকায়, বহু অঞ্চলে আমি 19-এ যে ব্যবধানে জিতেছিলাম তার চেয়ে সেখানে অনেক বেশি ভোট দিচ্ছে। সেখানে লক্ষ্মীর ভান্ডার আছে, অর্থাৎ সংগঠন মূল কথা। আর যেখানে সংগঠনের মধ্যে ভেজাল আছে সেখানে আমাদের কিছু কিছু ডাউন হয়েছে। তাই এই ভেজাল ঠিক করা দরকার। আমি আগেও বলেছিলাম যে আমাদের মধ্যে কিছু ভেজাল লোক ঢুকে গেছে। স্বাভাবিক, সব ক্ষেত্রে সেনাবাহিনীতেও ঢোকে, সব জায়গাতেই ঢোকে। এগুলো সংশোধনের সময় আছে। বাছাই করা, পার্টি ক্লাস, আদর্শবাদ আঁকড়ে ধরে আমাদের এগিয়ে যাওয়া। আর নেতা আমাদের আছে বিশ্ব নেতা নরেন্দ্র দামোদর। তাই আমাদের অভাব কিছু নেই। আমাদের আদর্শবাদ সবচাইতে গুরুত্বপূর্ণ, সবকা সাথ সবকা বিকাশ, এবং কাউকে বাদ দিয়ে কিছু হচ্ছে না। তার সফলতা সকলেই পেয়েছে। এইবার আমাদের মূল্যায়ন করা উচিত যে এইভাবে কোথায় কোথায় সফলতা আসছে না, কেন আসছে না, তাহলে আমরা কি বিকল্প পথে হাঁটবো, সেখান থেকে শিক্ষা নেওয়ার সময় এসছে। তাই যে কোনো রেজাল্টই আমাদের ভবিষ্যৎ কোন পথে চলবো তার দিক নির্দেশ করে। তাই সেই দিক নির্দেশ যা করেছে সেটা যদি ভাষা আমরা বুঝতে পারি, আমরা সিদ্ধান্ত ঠিক করে নিয়ে আগামী দিন চলে আমরা আরো মজবুত হব। আচ্ছা জগন্নাথ দা, আপনি তো জিতেছেন, আলাদা করে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা হয়েছে? আলাদা করে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সেইভাবে কথা হয়নি। এখন তো একটা মহল চলছে, অদূর ভবিষ্যতে হবে। তার মধ্যে দিয়েও যেটুকু আমি
কিছু কিছু কথা বলতে পেরেছি এবং আগামী দিনে বিস্তারিত জানাবো। এই যে দেখুন, লোকসভা নির্বাচনের ফলাফলের পর আমরা দেখতে পাচ্ছি বঙ্গে যে বিজেপির মধ্যে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অপরদিকে দিলীপ ঘোষ। কি বলবেন এই বিষয়টা? দেখুন, এই ব্যাপারটা পার্টি ক্লাস, পার্টি যদি রেগুলেট, যদি একটু বেশি গণতন্ত্র হয়ে যায়, এগুলো হয়। তো এগুলো আমরা শুধরে নেব। ভুল বোঝাবুঝি হতেই পারে, পরিবারের মধ্যে, একই পরিবারের মধ্যে তিন ভাইয়ের মধ্যে অশান্তি মনোমালিন্য হয়, সেটা আমরা শুধরে নিই। তাই আগামী দিন সেগুলো শুধরে নিয়ে যাতে সঠিকভাবে চলতে পারি তার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এগুলো কোনো প্রবলেমই না। আমরা দেখেছিলাম 2019-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে একটা ভালো ফল করেছিল বিজেপি। তারপর আমরা 2024-এর লোকসভা নির্বাচনে দেখছি সুকান্ত মজুমদারের নেতৃত্বে রীতিমতো বলা যেতে পারে একটা ভরাডুবি। কাকে আপনি এগিয়ে রাখবেন, সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ? দেখুন, এই ব্যাপারটা কাউকে এগিয়ে পিছিয়ে না দেখে, আমরা তো দলেও তো এক্সপিরিয়েন্স হয়, আমাদের গণতন্ত্র আছে। একজন ব্যক্তি ভালো আছে বলে তিনি চিরকাল থাকবে না, ভালোরও তো শেষ নেই, তার চেয়ে আর একজন বেশি ভালো হতে পারে। তো এই যে সুযোগ দেওয়া, এটা বিজেপিতেই আছে। তার জন্য গ্রাসরুট লেভেল থেকে আমাদের কর্মী সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে। মোদিজি চাওলা থেকে সে আজকে প্রধানমন্ত্রী, আমার মতো একজন কৃষক ঘরের দরিদ্র সন্তান থেকে আজকে সংসদে প্রবেশ, এটা একটা বড় ব্যাপার। এই দলে এই সিস্টেম আছে বলেই আমরা এই সুযোগটা পাচ্ছি। কে ছোট বড় ভবিষ্যৎ নির্ণয় করবে, ওটা আমার কাজ না। আচ্ছা, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমরা দেখলাম দিলীপ ঘোষের হার। আপনি কি মনে করেন যদি মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতো তাহলে কি তিনি জিততেন সেখানে? দেখুন, জিততেন কি হারতেন এটা বড় কথা নয়। বড় কথা আমার বিশ্বাস জিততেন, কারণ তার পরিচিতি জায়গা। আমাকে যদি হঠাৎ করে রানাঘাট না দাঁড়িয়ে কৃষ্ণনগরের পাশে ভোটের মধ্যে ঘোষণার পর দিয়ে দেওয়া হতো, আমি তো অন্ধকারে পড়ে যেতাম। আর আমি নিজের জায়গায় দাঁড়িয়ে যদি হারতাম, তাও তো মনকে সান্ত্বনা দিতে পারি যে না, আমার ভুলের জন্যই, কৃতকর্মের জন্যই আমি হেরেছি, আমার অন্যকে দোষ দেওয়ার সুযোগটা থাকে না। আজকে যেটা হচ্ছে এটা এই কারণেই হচ্ছে, সেই সুযোগটা শেষ মুহূর্তে তাকে যদি বলা হতো 6 মাস আগে যে আপনি এখানে আপনার খারাপ হতে পারে, আপনাকে এইটা দেওয়া হবে, সংগঠনটা দেখে নিন, তাহলে ভালো হতো। তাহলে দল এটা ভুল রয়েছে? দেখুন, ভুল কি ঠিক এটা আমার মনে হচ্ছে। তাই আমি সর্বদা সত্য কথা বলতে বিশ্বাস করি, যেটা এটা আপামর জনসাধারণ দেখতে পাচ্ছে, সেইটা আমি বলবো, বাদ বাকি দলের কাছেই বলবো। আচ্ছা জগন্নাথবাবু, আপনি জিতেছেন, আবারও সাংসদ হয়েছেন, লক্ষ্য কি? দেখুন, আমার সংসদীয় ক্ষেত্রে মানুষের জন্য কিছু করা, আচ্ছা, মানুষের পাশে দাঁড়ানো। সাংসদ তো ডেভেলপমেন্ট নয় বেশি, সামান্য। রাজ্যের আইন আছে, তাদের সহায়তা ছাড়া অনেক কিছুই করা যায় না। এমপি ল্যাডের যে সামান্য টাকা, তা দিয়ে বেশি কিছু করা যায় না। তাই কিছু স্কিম যদি সার্বজনীন কেন্দ্রের জন্য, যেটা করলে সার্বিক কল্যাণ হতে পারে, এমপি ল্যাড ছাড়াও সিএসআর থেকে বিভিন্ন কাজ নিয়ে বিগত দিনে দাঁড়াতে পেরেছি, প্রতিবন্ধী মানুষের জন্য দাঁড়াতে পেরেছি। এইগুলো আরো বেশি করে যাতে করতে পারি, দপ্তর থেকে দপ্তরে ঘুরে বেরিয়ে সেই কাজটা সম্পন্ন করার চেষ্টা করবো, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আচ্ছা জগন্নাথবাবু, আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। এই যে আমরা দেখলাম গতবারে লোকসভা নির্বাচনে জয়ের পর নিশীথ প্রামাণিক এবং তার পাশাপাশি শান্তনু ঠাকুরকে প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছিল, আর এই 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখলাম ফলাফলের পর সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এতদিন ধরে দল করে আসছেন, আপনি 2019-2024 দুটোতেই ভালো মার্জিনে জিতেছেন। আপনার কি কোথাও মনে হচ্ছে না যে আপনাকেও কেউ এই মন্ত্রিত্ব পদ দেওয়া উচিত ছিল? দেখুন, এইটা বলা তো বড় কঠিন জিনিস। আসলে দল একটা প্ল্যান নিয়ে চলে। আমি যেটা দেখতে পাচ্ছি, আমার উপরে যারা নেতৃত্ব আছে তারা আরো ভালো বুঝছে, আগামী দিন চিন্তা করছে কি করলে কি হয়, কাকে কোথায় দেওয়া যেতে পারে, এটা তারা ভাবছে। সেই জন্য ভাবনাটা তাদের হাতে ছেড়ে দেওয়াই ভালো। আমার মনে হয়েছিল যে যখন ওই সারদা নারদা আবিষ্কার হলো, তখনই সরকারটাকে ফেলে দিলে
বোধহয় ভালো হতো, তৃণমূল আউট হয়ে যেত। কিন্তু বাস্তবে পরবর্তীকালে না দেখলাম যে কেন্দ্রীয় নেতারা ঠিকই করেছে, কারণ তখন আমাদের কিছুই নেই, ওই লাভটা অন্যে নিয়ে নিত। অর্থাৎ আমাদের তখন সংগঠনই ছিল না, পরিচিতি ছিল না। এই যে ভাবনাটা কেন্দ্রীয় নেতারা ভাবতে পেরেছে, সাধারণ কর্মীরা ভাবে না। তখন কিন্তু সাধারণ কর্মীরা আমাদের কাছে বলতো এই ভুল হলো, এই ভুল হলো। তাই আমি আমার ভুল ধরতে পারি না, বা আমার সমান স্টেজের ভুল আমি নির্ণায়ক না, উপলব্ধি হতে পারে সেটা বলা আমি প্রশ্ন রাখতে পারি দলের কাছে। আর তারা নিশ্চয় ভেবে চিন্তেই করেছে। আর সব কিছু তো ভাগ্যে নীতি ওজন করে বিচার হয় না, সব ক্ষেত্রেই কিছু হেরফের হতেই পারে, মেনে নিতে হবে। আমি কি পাইনি এটা ভাবলে চলবে না, আমি কি পেয়েছি এটা ভাবনা। আমি যেখান থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি আজকে দলের মাধ্যমেই হয়েছে, তাই আমি এটা খুবই খুশি, আনন্দিত যে আমার মতো একজন লোক পার্লামেন্টে ঢুকতে পেরেছি। 5 বছর পার্লামেন্টারিয়ান ছিলাম, আবারও 5 বছরের জন্য বড় সুযোগ পেলাম, আর সারা মানুষের ভালোবাসা পেলাম, বেশি ভোট জিতেছি, এটা গর্বের ব্যাপার। এটাই বা কম কিসে পাও না, তা মন্ত্রী হতেই হবে, অমুক পদ নিতেই হবে এমন কোনো ভাবনা নেই। একবার মন্ত্রী হলে হেরেও তো যেতে পারতাম। সুভাষ সরকার হেরেছে, নিশীথ প্রামাণিক হেরেছে, একজন টিকিট পায়নি। তো এ নিয়ে বেশি ভাব নেই, ঈশ্বর যা জোটায় আমরা কর্মফলে বিশ্বাসী, আর ভগবান যা করেন তিনি মঙ্গলের জন্যই করেন। এ তো গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদের কথা। বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি কে হবে বলে আপনার মনে হচ্ছে? দল যাকে করবে তিনিই হবে। আপনার কি কোথাও মনে হচ্ছে যে আপনি সেই জায়গায় যেতে পারেন? দল যদি বিচার করে, সেটা আমার বিচারে আমি আমার নির্ণয় করতে পারি না। কোনো চাকরি প্রার্থীকে বলা হয় না তুমি কি চাকরি প্রার্থীর যোগ্য, সে পরীক্ষা দেয়, আমি পরীক্ষায় আছি, যদি সাকসেস হয় আমাকে দেখে মনে হয় দায়িত্ব দেবে, আমাকে যদি মনে করে না ইনি পারবেন না, অন্য পারবে, তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতে পারে, এটা তো স্বাভাবিক, চলতেই থাকবে। আচ্ছা জগন্নাথ বাবু, আমাদের প্রশ্নোত্তর তো পর্ব প্রায় শেষের মুখে, এরপর আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড, আপনার কিছু প্রশ্ন আমি রাখবো আপনার সামনে। মমতা না অধীর, বিরোধী হিসাবে কাকে দেখতে চান? দেখুন, দুজনের মধ্যে কেই বিরোধী হওয়ার যোগ্য নয়, কে হবে না হবে, যে হবে সেই অ্যাকসেপ্টেবল। সিনেমা দেখেন? সিনেমা আগে দেখতাম, এখন আর দেখা হয় না। 2-1টা সিরিয়াল, সেই কাশ্মীর ফাইলটা দেখেছি, এর মধ্যে বহুদিন পর এটা দেখে। এটা কি শেষ সিনেমা? হ্যাঁ, ওটাই শেষ সিনেমা। পছন্দের অভিনেত্রীকে? দেখুন, আমি যখন দেখতাম আমার সবচাইতে নায়ক হিসেবে বাংলায় তখন উত্তম কুমার এরা ছিল, এবং পরবর্তীকালে হিন্দির নায়িকা হিসেবে হেমা মালিনীকে খুব ভালো লাগতো, দারুণ অভিনয়, তার একটা আলাদা এ ছিল, ভালো লাগতো। মিঠুন চক্রবর্তী এদেরও দেখেছি, জিতেন্দ্র, এগুলো পছন্দেরই ছিল, তখন দেখতাম কিছু সিনেমা। আর বাংলার নায়িকা হিসাবে শতাব্দী তখন কিন্তু আমার ভালো লাগতো। আচ্ছা, মোদি না অমিত শাহ, আপনি কাকে নেতা হিসাবে পছন্দ করছেন? দুজনই, কারণ একজন একের পরিপূরক, একজন তিনি সারা টোটাল বিষয় দেখছেন, একজন প্রশাসন দেখছেন, তাই দুজনকে বাদ দিয়ে কি হয় না, দুজনাই একদম 100%। ফুটবল না ক্রিকেট? খেলা দেখতে দুটোই আমি খুব পছন্দ করি। আচ্ছা জগন্নাথ বাবু, আপনার কাছে আরো একটা প্রশ্ন, যদি তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব পান, সঙ্গে মন্ত্রিত্ব, আপনি যাবেন? একদমই না, আমি আগেই বলেছি জগন্নাথ সরকার রাজনীতিতে নট ফর সেল, বিক্রির জন্য না। আমাকে অনেক অফার এসেছিল, 20 কোটি টাকার পর বলেছিল আর কত চাই বলুন আপনাদের, আলাম না, ওর পর শূন্য আর একটা বসিয়ে দিলেও জগন্নাথ সরকার বিক্রি হবে না, এখনো তাই বলছি। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে এগিয়ে রাখবেন, মমতা না বুদ্ধ না জ্যোতি বসু? আমি এই তিনজনের মধ্যে একজনকেও না। বিধান রায় কিছু করার চেষ্টা করেছিল, অল্প দিন বেঁচে ছিলেন, তিনি আমার কাছে মনে হয়েছে বাংলার জন্য, বাঙালির জন্য কিছু করতে পেরেছিলেন। বর্তমান তৃণমূল জামানা না পরিবর্তনের মমতা জামানা, কোন জামানাকে আপনি এগিয়ে রাখতেন? এটা খুবই আমার কাছে দুর্ভাগ্য, এই যে তৃণমূল নামক একটা লুটেরা দল
যারা পার্টি বলা যায় না, যাদের কোনো ইডিওলজি যারা পার্টি হতে পারে, লুটেরার পার্টি হয়, কোম্পানি হয়। তাই তৃণমূল সম্পর্কে এর চেয়ে আমার বেশি কিছু বলার নেই। অবসরে কি করতে ভালোবাসে? অবসর পাই না, তার কি করতে ভালোবাসো, সময়ই নেই। আমি আগে কিছু কিছু গান বাজনাও করতাম, গানও কিছুদিন পরে পরবর্তীকালে আমি কোনো সময় ফ্রি থাকি না, আচ্ছা, মানে কিছু না কিছু করি। আমি কিছু গান কিছুদিন প্র্যাকটিস করেছিলাম, তারপর দেখলাম এত চেঁচামেচি করি কমান্ডি খেলাধুলার মাঠে, সেজন্য গলের ডেভেলপ হবে না বেশি কিছু। তখন চলে গেলাম, তবলা বাজাতাম, বিভিন্ন বাজনা ছোটবেলা থেকেই দেখবেন আমাকে সোশ্যাল মিডিয়ায় সবই বাজাচ্ছি, যা দেন তাই বাজাচ্ছি, ঢাক ঢোল ওই মাদল সবই বাজাতে পারি। তাই এইগুলো যে কোনো জিনিস আমি খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারি, এটা ঈশ্বরের আশীর্বাদ। আচ্ছা, পুনর্জন্মে বিশ্বাসী? একদম বিশ্বাসী। যদি পুনর্জন্মে বিশ্বাসী হন, তাহলে আগামী দিনে কোন দলের মন্ত্রী হতে চান? আমি ভারতীয় জনতা পার্টি থাকতে চাই। আমি চাই ভারতীয় সংস্কৃতি কেন্দ্রিক জাতীয়তাবাদী, অর্থাৎ সংস্কৃতি মানে জাতীয়তাবাদের একটা ভিত মজবুত জায়গা, সেই রকম দলেই হতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জগন্নাথ বাবু, আমাদের রিতম বাংলার পর্দায় আপনি সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে আবারও বলি যে আপনারা এতক্ষণ দেখলেন আমাদের সাথে এই মুহূর্তে 2019 এবং 2024 লোকসভা নির্বাচনে যিনি মাঠে নেমে রীতিমতো 4 ছক্কা হাঁকিয়েছেন, সেই সাংসদ আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন। একদম অনুষ্ঠানের শেষের মুহূর্তে পৌঁছেছি আমরা, তাই অনুষ্ঠান আর বেশি দীর্ঘায়িত করছি না। আবারও আপনাদের সাথে দেখা হবে আরো নতুন কোনো মুখ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই দেখতে থাকবেন রিতম বাংলা। ধন্যবাদ।